হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকের একটা খুব সুন্দর মক টেস্ট নিয়ে এসেছি। এটা আপকামিং পরীক্ষার জন্য এসএসসি জিডি, ডব্লিউবিপি এবং রেলওয়ে এনটিপিসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এসএসসি জিডিতে, এনটিপিসিতে আগামীতে এসছে, ভবিষ্যতে আসবে। ঠিক আছে, আমরা দেখেছি পূর্বে এই ধরনের কোশ্চেন এসছে। ঠিক আছে, এই ধরনের প্র্যাকটিসের আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনার মাধ্যমে আমাদের পড়তে হবে, নাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। ঠিক আছে, আলোচনার মাধ্যমে পড়তে হবে, লিখতে হবে, বারবার আমাদের রিভাইজ দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, কোন রাজ্যে সাংকেন উৎসব পালিত হয়? দেখো, বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে আমরা কম বেশি পড়েছি, আমাদের এই বিষয়ে আমাদের ইউটিউবে ক্লাস রয়েছে, সেটা অবশ্যই ভালো করে দেখবে, বারবার রিভাইজ দেবে। তাহলে সাংকেন উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? এই অপশন রয়েছে কর্ণাটক, তেলেঙ্গানা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হবে কি? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের অরুণাচল প্রদেশ। সাংকেন উৎসবটি দেখা যায় অরুণাচল প্রদেশ। এছাড়া অরুণাচল প্রদেশ আরেকটা উৎসব দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, আমরা আগের ক্লাসে করেছিলাম, কি? পক্ষে পাগা হর্নবিল। পক্ষে পাগা হর্নবিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, এছাড়া এই যে নাগাল্যান্ডে যেটা দেখা যায় সেটা কি? হর্নবিল। হর্নবিল যে উৎসব আছে সেটা নাগাল্যান্ডে দেখা যায়। আমাদের এখানে যেমন পশ্চিমবঙ্গ উৎসব কি আছে? দোলযাত্রা, তাই তো? যেমন আমাদের আছে উৎসব কি? দুর্গাপুজো। ঠিক আছে, এই ধরনের উৎসবগুলো আছে, ঠিক তেমনই আমাদের এই অরুণাচল প্রদেশে তাদের নিজস্ব একটা উৎসব রয়েছে, কি? পক্ষে পাগা হর্নবিল, আর কি রয়েছে? সাংকেন। ঠিক আছে, তাহলে নাগাল্যান্ডে কি আছে? নাগাল্যান্ডে আছে হর্নবিল, এটা আমাদের জন্য মনে থাকে। এছাড়া তেলেঙ্গানার উৎসবটা খুব মনে রাখতে হবে। তেলেঙ্গানায় কি দেখা যায়? তেলেঙ্গানা হচ্ছে মেদরাম যাত্রা, এটা আমরা পড়িয়েছিলাম, মেদরাম যাত্রা। ঠিক আছে, আর কি? কামলা। ঠিক আছে, মেদরাম যাত্রা দেখা যায়। ঠিক আছে, মেদরাম যাত্রা দেখা যায়। আর ঠিক আছে, বাতুকুম্বা, এটা আমরা পড়েছিলাম, তেলেঙ্গানায় কি দেখা যায়? বাতুকুম্বা। ঠিক আছে, বাতুকুম্বা মনে থাকবে। তাই তেলেঙ্গানায় যেটা দেখা যায় মেদরাম যাত্রা, আর কি? বাতুকুম্বা। আর কর্ণাটকে কি দেখা যায়? কর্ণাটক, এটা আমাদের ক্লাসে দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট। কর্ণাটকে যেটা দেখা যায় সেটা হচ্ছে কাম্বলা। কর্ণাটকে দেখা যায় কাম্বলা। ঠিক আছে, আর কি? করগ, আর কি রয়েছে? দশেরা। ঠিক আছে, আর কি? উগাদি মনে থাকবে। তাহলে এই সমস্ত কোনো প্রশ্নগুলো কিন্তু আমাদের জানতে হবে ডিটেলসে। এই বিষয়ে ক্লাসটা তোমরা করবে অবশ্যই, এখান থেকে কিন্তু কমন পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, 2011 সালে ভারতের 60 বছরের ঊর্ধ্ব জনসংখ্যার হার কত ছিল? ঠিক আছে, দেখো, আমাদের 2011 সালে লাস্ট সেন্সাস হয়ে গেছে। এই সেন্সাস থেকে আমাদের দেয় যে এই সেন্সাসে জনঘনত্ব কত ছিল। ঠিক আছে, জনঘনত্ব কত ছিল? 382 জন। শিক্ষার হার কত ছিল? ভারতের শিক্ষার হার কত ছিল? 74.04%, এটা আমাদের পড়ে যেতে হবে। পুরুষ কত ছিল? এই পুরুষ শিক্ষার হার কত ছিল? 82. ঠিক আছে, মহিলা কত ছিল? ঠিক আছে, 65-এর কাছাকাছি। ঠিক আছে, এগুলো যেতে হবে। শিক্ষার হার মহিলার সবচেয়ে বেশি কোথায়? কেরলে কত শিক্ষার হার? 93 পয়েন্ট কত? ঠিক আছে, বিহারে কত সবচেয়ে কম? 61.3 এরকম %। ঠিক আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। এবার প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয়, 60 বছরের ঊর্ধ্ব, 60 বছরের বেশি জনসংখ্যার হার কত ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের কী হবে? 8.2%। ভারতে 60 বছরের ঊর্ধ্বে জনসংখ্যার হার কত ছিল? 8.2%। 100-র মধ্যে 8 জন লোক 60 বছরের ঊর্ধ্ব বেশি। ঠিক আছে, মনে থাকে। এবং শহরে বাস করে কত %? শহরে বাস করে আমাদের 71% শহরে ভারতের যে জনসংখ্যার। আর গ্রামে কত? গ্রামে হচ্ছে 29%। মনে থাকবে। তাহলে এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসতে হবে। সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য সেন্সাসটা ভালো করে দেখে যাবে, এখান থেকে কোশ্চেন আসছে। পরবর্তী প্রশ্ন দেখো, পণ্ডিত যশোরাজ, এই অপশান রয়েছে কি? পণ্ডিত যশোরাজ সিতার। বি অপশান কি রয়েছে? কিষাণ মহারাজ তবলা, রাজেন্দ্র প্রসন্ন বাঁশি, বাগেশ্বরী কুমারী সরোদ। এদের মধ্যে কোনটি ভুল আছে আমাদের সেটা বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি? আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আমাদের এটা দিয়েছে। এটা তোমাদের ডেসক্রিপটিভে আমরা ক্লাস দিয়ে দেবো, ওখান থেকে দেখবে প্লেলিস্টটিকে। স্ট্যাটিক জিকের মধ্যে আছে বাদক ও বাদ্যযন্ত্র, এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই। এই স্ট্যাটিক জিকে থেকে তোমাদের এই স্ট্যাটিক জিকে যেটা তোমাদের আসবেই কিন্তু পরীক্ষাতে। ঠিক আছে, এবার দেখো, পণ্ডিত যশোরাজ সিতারবাদক, ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে। কিষাণ মহারাজ তবলাবাদক, এটাও ঠিক আছে। তবলাবাদক কি আছে? তবলাবাদক আর কি আছে? জাকির হোসেন। মনে থাকবে জাকির হোসেন, রিসেন্ট তিনি মারা গেছেন। ঠিক আছে, তিনি 2024 সালে কী পায়? গ্র্যামি পায়। মনে থাকে যেন 2023 সালে পদ্মভূষণ পায়। রাজেন্দ্র প্রসন্ন বাঁশিবাদক, ঠিক আছে। আমাদের বাগেশ্বরী কুমারী সরোদবাদক, এটা কি আছে? এটা ভুল আছে। এটা কি হবে? বাগেশ্বরী কুমারী আমাদের কি হবে? সানাই বাদক। তাকে সানাই কুইন বলা হয়, তিনি একমাত্র মহিলা সানাই বাদক, একমাত্র মহিলা সানাই বাদক বাগেশ্বর কুমারী। মনে থাকবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেয় যে পণ্ডিত বসুধর সিতার, আর কি সিতারবাদককে? রবিশঙ্কর, এটা যেন মনে থাকে। পণ্ডিত রবিশঙ্কর হলো সিতারবাদক। মনে থাকবে। পণ্ডিত রবিশঙ্কর প্রথম গ্র্যামি পেয়েছিল কত সালে? পণ্ডিত রবিশঙ্কর
পণ্ডিত রবিশঙ্কর প্রথম গ্র্যামি পায় কত? 1968 সালে প্রথম ভারতীয় গ্র্যামি পুরস্কার জয়ী। প্রথম ভারতীয় গ্র্যামি পুরস্কার জয়ী পণ্ডিত রবিশঙ্কর, মনে থাকবে পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারতীয় গ্র্যামি পুরস্কার জয়ী 1968 সালে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এছাড়া এই ধরনের প্রশ্ন আরও একটু ঘুরিয়ে দিচ্ছে যে কোন ঘরানার সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? যেমন যশোরাজ হচ্ছে মেওয়াটি ঘরানা, ঠিক আছে, মেওয়াটি ঘরানা। এখানে কিষাণ মহারাজ কি? বেনারস ঘরানা, মনে থাকবে বেনারস ঘরানা, এগুলো তো আমাদের আসবে। রাজেন্দ্র প্রসন্ন কোন ঘরানা? রাজেন্দ্র প্রসন্ন বেনারস ঘরানা। তাহলে এগুলো লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এইগুলো একটু বেশি করে পড়ো, এইগুলোই বারবার রিভাইজ দিতে হবে, ঠিক আছে? আর একটা নাম লিখে রাখো, এইটা খুব ইম্পর্টেন্ট, একমাত্র মহিলা অরুণা নায়ার, ঠিক আছে? তিনি কি বাদক? সারেঙ্গি বাদক, খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো চলে আসতে পারে এবার পরীক্ষায়, সারেঙ্গি বাদক। মনে থাকবে অরুণা নায়ার, তিনি একমাত্র মহিলা, ঠিক আছে? তিনি কি বাদক? সারঙ্গী বাদক, ঠিক আছে? তাহলে এই রিলেটেড আমাদের পড়তে হবে, এই বিষয়ে আমাদের দেওয়া আছে ক্লাস, অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়েছিল? ঠিক আছে, আমরা জানি আমাদের ভারতের জাতীয় সঙ্গীত কি? ন্যাশনাল অ্যানথেম কি? ন্যাশনাল অ্যানথেম আমাদের কি? ন্যাশনাল অ্যানথেম হলো জাতীয় সঙ্গীত কি হলো? জনগণ মন। এটা কে লিখেছিলেন? জনগণ মন কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে কি পান? 1913 সালে নোবেল পেয়েছিলেন সাহিত্যে। প্রথম ভারতীয় বা প্রথম এশিয়া বলতে পারো, ঠিক আছে? প্রথম ভারতীয় নোবেল জয়ী কি হবে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে সাহিত্যে পেয়েছিলেন, ঠিক আছে? গীতাঞ্জলি সং অফ আরিং লেখার জন্য। তাই এই জনগণ মন এই জাতীয় সঙ্গীতটি কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। এই জনগণ মন কোন অধিবেশন? 1896, 1911, 1907, 1929। কি হবে? আমাদের সঠিক উত্তর হবে কলকাতা অধিবেশন 1911 সালে। 1911 সালে কলকাতা অধিবেশন, মনে থাকবে। এবং এই সুরাট অধিবেশন কি? সুরাট অধিবেশনে কি হয়েছিল? নরমপন্থী আর চরমপন্থী, কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী কি হয়? ভাগ হয়ে যায়, তাই তো। আর লাহোর অধিবেশন কি হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি দিয়েছিলেন জওহরলাল নেহরু, ছিলেন সভাপতি জওহরলাল নেহরু। আর এই 1896 কলকাতা অধিবেশনে কি হয়েছিল? বন্দে মাতরম। এটা আমাদের গুলিয়ে যায়, বন্দে মাতরম, ঠিক আছে? মনে রাখবে আগে বন্দে মাতরম, তারপর হবে কি? জনগণ মন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জাতীয় গান, বন্দে মাতরম। বন্দে মাতরম কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মনে থাকবে। তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের বিভিন্ন ডিটেলস প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তাহলে ডিটেলস আমাদের পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের ক্লাস দেওয়া আছে। 2024 অনূর্ধ্ব-19 মহিলা এশিয়া কাপ কোন দল জয়ী হয়? মহিলা এশিয়া কাপ, মহিলা, এটা মনে রাখতে হবে। ওম্যান, ঠিক আছে? ওম্যান যে এশিয়া কাপ হয়ে গেল আন্ডার-19, মানে 19 বছরের নিচে যে তাদের, ঠিক আছে? তাদের নিয়ে এই কোন দেশ জয়লাভ হলো, ঠিক আছে? এটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে। কী হবে? ভারত না বাংলাদেশ? সবাই আমরা এটা গুলিয়ে ফেলবো। এটা হবে আমাদের মহিলা বলেছে, মহিলা হলে কি হবে? ভারত। আর যদি বলতো পুরুষ আন্ডার-19, ঠিক আছে? তাহলে কোন দেশ? তাহলে হবে বাংলাদেশ, ঠিক আছে? পুরুষ বাংলাদেশ জয়ী হয়, আর মহিলাটাকে জয়ী হয়েছে ভারত। এবং এদের ক্যাপ কোথায় হয়েছিল এটা মনে রাখতে হবে, স্থান কোথায় এটা জেনে রাখতে হবে। আর ক্যাপ্টেনকে, যে ক্যাপ্টেনগুলো আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়ে কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে। পরবর্তী কোথায় হবে এটা একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কার্জন কবে বঙ্গভঙ্গ কার্যকরী করেছেন? প্রশ্ন আসতে হবে, বঙ্গভঙ্গ কে কার্যকরী করেন? লর্ড কার্জন। কত সালে? লর্ড কার্জন, দেখো 1905 29 জুলাই, 1905 16 অক্টোবর, 1930 6 এপ্রিল, 1919 13 এপ্রিল। কী হবে? প্রত্যেকটা অপশানে আমাদের পরীক্ষায় এসছে, ঠিক আছে? ডব্লিউবিপি বলো, এসএসসি, জিডি, ঠিক আছে? যে কোনো রেলের পরীক্ষাতেও দেখো বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়? সঠিক উত্তর আমাদের হবে কার্যকরী বলেছে, ঠিক আছে? 1905 সালের 16 অক্টোবর, মনে থাকবে 1905 সালে 16 অক্টোবর কার্যকরী হয়। এই দিন ঘোষণা হয়েছিল, কিন্তু কার্যকরী হয়েছিল এটা, ঠিক আছে? এবং বঙ্গভঙ্গের প্রতিবাদে, ঠিক আছে, কী হয়েছিল? যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল, তাই তো? এবার মনে রাখতে হবে বঙ্গভঙ্গ কবে রদ হয়, এটা একটু মনে রাখতে হবে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? খুব ইম্পর্টেন্ট, রদ হয় কবে? 1911 সালের কবে? 12ই ডিসেম্বর, মনে থাকবে। কার আমলে হয়েছিল? দ্বিতীয় হার্ডিঞ্জ। এবং এই সময় কি হয়? এই সময় কি হয়? কলকাতা থেকে রাজধানী কোথায় যায়? কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়, মনে থাকবে। দিল্লিতে স্থানান্তরিত হয়। আমাদের আগে ভারতের রাজধানী ছিল কোথায়? কলকাতা। কলকাতাতে দিল্লি স্থানান্তরিত হয়েছিল কবে? এই 1911 সালের 12ই ডিসেম্বর, খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ এই দিন রদ হয়েছিল। এবং 1930 6 এপ্রিল কী ছিল? ডান্ডি মার্চ, ডান্ডি যাত্রা, যে লবণায়ন ভঙ্গ গান্ধীজি। আর 1919 13 এপ্রিল কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খুব ইম্পর্টেন্ট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আমরা সবাই ইতিহাস এটা পড়েছি, মাধ্যমিক সমাজে ছিল, তাই তো? হত্যাকাণ্ড কি? সেই ক্লার্ক ডায়ারের নেতৃত্বে কী করা হয়েছিল? যে জনগণ, আমাদের ভারতীয় কিছু
প্রোটেস্ট করছিল শান্তিপূর্ণভাবে, তাদের কী চালিয়েছিল, এই ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়। বহুত আমাদের ভারতীয় সংগ্রামী কী হয়, মারা যান এই 1919 সালে 13ই এপ্রিল। এটা কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখো, ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কোনটি বলেছে সঠিক, সেটা লিখতে হবে। দেখো কোনটি সঠিক, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে এখানে। অষ্টম পঞ্চবার্ষিক 1992 থেকে 1997, ঠিক আছে। শিল্পে বেসরকারিকরণ, এটাও ঠিক আছে। নয়া শিল্পনীতি 1991, এটাও ঠিক আছে। এবং এই সময় 18 থেকে 35 বছর সকল, ঠিক আছে, সকল ব্যক্তিকে বলা হয়েছিল শিক্ষা সুনিশ্চিত করতে হবে, এটাও সঠিক আছে। তাহলে এখানে আমাদের সব কয়টি কী আছে, সব কয়টি সঠিক। আর এখানে একটা মনে রাখতে, মিড ডে মিল যেটা আমরা জানি যে স্কুলে আমাদের কী দেয়, মধ্যাহ্নকালীন খাবার দেয়। এই মিড ডে মিল চালু হয়েছিল 1995 সালে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এটার মডেল এলপিজি মডেল যেটা এই সময় চালু হয়েছিল, কে চালু করেছিল, পিভি নরসিমা রাও। এই পিভি নরসিমা রায় কী হলো, 2024 সালে আমাদের এবার কী পেলেন, ভারতরত্ন পুরস্কার পেলেন, ভারতরত্ন। মনে থাকে জানো, পিভি নরসিমা রায় 2024 কী পেল, ভারতরত্ন পুরস্কার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা যেন মনে থাকে। আর আমাদের মনে রাখতে, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 থেকে 1956, কৃষিকাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে, কৃষিকাজ 1956 থেকে 1961। দ্বিতীয়টা এটা শিল্প, ঠিক আছে। এরপর মনে রাখতে হবে 1966 সালে যে কী হয়েছিল, আমাদের সবুজ বিপ্লব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ বিপ্লব দেখা দিয়েছিল, এটা যেন মনে থাকে, ঠিক আছে। আর গরিবি হটাও কবে স্লোগান দেওয়া হয়েছিল, গরিবি হটাও, গরিবি মানে গরিবটা, এই যে আমাদের দারিদ্রটা দূরীকরণ করতে হবে, গরিবি হটাওটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী 1971, ঠিক আছে, 1971 কে করেছিল, ইন্দিরা গান্ধী, মনে থাকবে, ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এই বিষয়ে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে প্রশ্ন আসবেই, ডিটেলস তোমাদের ক্লাস দেওয়া আছে ইউটিউব, অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবে। পরবর্তী, আসামে যে বাগরম্বা লোকনৃত্যটি হয়, লোকনৃত্য ফক ড্যান্স থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন উপজাতিতে পালন করে। দেখো প্রশ্নটা খুব গভীরভাবে দিয়েছে, কী হবে, যে বাগরম্বা লোকনৃত্যটা কোথায় দেখা যায়, আসামে দেখা যায়। এটা কোন উপজাতিরা করে, কী হবে, সঠিক উত্তর আমাদের বড়ো, ভিল, তিব্বত, জারোয়া, সঠিক উত্তর হবে আমাদের বড়ো উপজাতি, তাই তো, বড়ো হবে, ঠিক আছে। এটা যেন আমাদের মনে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া এই আসামে আরও কী কী লোকনৃত্য দেখা যায়, সেগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। আর একটা ভালো লিখে রেখে দাও এটা, যে ঘুমর বা ঝুমর, আর একটা কী দেখা যায়, কালবেলিয়া, এটা পরীক্ষা আমাদের আসছে, ঠিক আছে, রাজস্থানে, ভালো করে এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। এই ঘুমর লোকনৃত্যটা দেখা যায় কাদের দ্বারা, ভিল উপজাতিদের দ্বারা, এটা রাজস্থানে দেখা যায় ভিল উপজাতিদের দ্বারা, এই ঘুমর বা ঝুমর, ঠিক আছে, ঝুমরও থাকতে পারে, ঘুমরও থাকতে পারে, এটা যেন মনে থাকে। আর কি আছে, আর খুব কয়েকটা, মিজোরাম, একটা পড়ে নাও, মিজোরামে কি আছে, ছিরাও, এটাকে বলা হচ্ছে বাঁশকাঠি বলা হয়, অনেক সময় পরীক্ষায় বাঁশকাঠি থাকতে পারে, ঠিক আছে, এইভাবে থাকতে পারে। মিজোরামে কি দেখা দাও, ছিরাও। এই বিষয়ে নোট তোমাদের দেওয়া রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। আরেকটা পড়ে নাও, কেরালার যে লোকনৃত্য দেখা যায়, কি কেরালার লোকনৃত্য হচ্ছে মুডি এট্টু। আর কি রয়েছে, ওনাম, ঠিক আছে, কুম্মি, ঠিক আছে, এটাও আমাদের কোথায় দেখা যায়, কেরালায়, মনে থাকবে। এরপর শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার 2023 সালে কাকে দেওয়া হয়। দেখো এই ধরনের বিশেষ পুরস্কার আছে, সেগুলো আমাদের পড়ে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসছে খুব ডিপভাবে, যখন কোশ্চেন হচ্ছে এই ধরনের কোশ্চেন দিয়ে দিচ্ছে। শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার, দেখো শ্রীমন্ত শঙ্করদেব কে ছিলেন, তিনি যে আমাদের অষ্টম শাস্ত্রীয় নৃত্য ছিল কি, শাস্ত্রীয়, যেটা কোথায় দেখা যায়, আসামে, এই শাস্ত্রীয় নৃত্যের কি প্রবর্তক শ্রীমন্ত শঙ্করদেব। এই পুরস্কার, তার নাম অনুসারে পুরস্কারটা দেওয়া হয়। 2023 সালে পেয়েছিল কে, সোনাল মানসিং। এই সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত, ভারতনাট্যম, মনে থাকবে, সোনাল মানসিং ভারতনাট্যম নৃত্যশিল্পী, ঠিক আছে, মনে থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া এই যে রয়েছে পদ্ম সুব্রমণ্যম, ইনু ভারতনাট্যম শিল্পী, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ভারতনাট্যম সুব্রমণিয়াম, ঠিক আছে, পদ্ম সুব্রমণিয়াম, তিনি 2024 সালে খুব ইম্পর্টেন্ট, আমি রেখে পদ্মবিভূষণ পুরস্কার পায়, এটা এবার পরীক্ষায় আসবে। স্টার মনে রেখে রাখো, এবার পরীক্ষাটা আসবে, যদি আগের বার না এসে থাকে। তিনি পদ্ম সুব্রমণিয়াম 2024 সালে কি পায়, পদ্মবিভূষণ পুরস্কার পান, ঠিক আছে। তিনি ভারতনাট্যম শিল্পী। ভারতনাট্যম কোথায় দেখা যায়, তামিলনাড়ুতে, তাই তো, তামিলনাড়ু ভারতের ত, ঠিক আছে, মনে থাকবে। এছাড়া সুনন্দা নায়ার, এই সুনন্দা নায়ার সম্পর্কে একটু জেনে রাখো। সুনন্দা নায়ার কি, সুনন্দা নায়ার হলো, তিনি আমাদের কোন নৃত্যশিল্পী, সুনন্দা নায়ার হচ্ছে মহিলা, তিনি এমএ কমপ্লিট করেছেন, ঠিক আছে, তিনি শাস্ত্রীয় নৃত্যে এমএ কমপ্লিট করেছেন, মনে থাকবে, শাস্ত্রীয় নৃত্যে তিনি এমএ করেছেন, এটা মনে থাকে জানো। আর অপর্ণা সাথীসন কি, এই অপর্ণা সাথীসন জাতীয় নৃত্য শিরোমণি পেয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
জাতীয় নৃত্য শিরোমণি এবার পরীক্ষা এসেছিল, ঠিক আছে। জাতীয় নৃত্য শিরোমণি 2022 কে পেয়েছে? অপর্ণা সাথীসন। অপর্ণা সাথীসন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের বারবার দেখতে হবে, প্রতিদিন ক্লাসগুলো দেখলে মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, মন্দা আর্থিক, ঠিক আছে, মন্দা আর্থিক পতনের কারণে যে বেকারত্ব দেখা যায় সেটার নাম কি? খুব ইম্পর্টেন্ট। মৌসুমী বেকারত্ব, চক্রীয় বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, ঘর্ষণমূলক বেকারত্ব। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হবে? মন্দা আর্থিক পতনের কারণে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি? চক্রীয় বেকারত্ব। কি হবে? চক্রীয় বেকারত্ব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মন্দা আর্থিক পতনের কারণে যেটা হয় এটা হচ্ছে আমাদের ইকোনমিক্সের কোশ্চেন। আরেকটা দেখে নাও, ছদ্ম বেকারত্ব কি? কৃষিকাজে দেখা যায়, কৃষিকাজে ছদ্ম বেকারত্ব দেখা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছদ্ম বেকারত্ব কিছু দেখা যায় কৃষিকাজে, ঠিক আছে, ফার্মিংয়ে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, 2024 বর্ডার গাভাস্কার ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত আসতে পারে। বর্ডার গাভাস্কার ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ক্রিকেট খেলা। ক্রিকেট খেলায় কি আছে? রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি মনে থাকবে, রঞ্জি ট্রফি, ঠিক আছে, এশিয়া কাপ, এগুলো যেন মনে থাকে। এবার ম্যান অফ দ্য সিরিজ কি হয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 বর্ডার গাভাস্কার ট্রফি 2024 ম্যান অফ দ্য সিরিজ কি হয়েছে? খুব রিসেন্ট এটা আমাদের হয়ে গেছে, এ ধরনের প্রশ্ন এসছে। সঠিক উত্তর আমাদের কি হবে? রোহিত শর্মা, বিরাট কোহলি, প্যাট কামিন্স, কোহলি। কি হবে? সঠিক উত্তর হবে আমাদের জসপ্রীত বুমরা। সঠিক উত্তর কি হবে? জসপ্রীত বুমরা। তিনি হচ্ছেন আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে। সবচেয়ে বেশি রান কে করেছে? টিম হেড, ঠিক আছে, সবচেয়ে বেশি রান। আর এই জসপ্রীত বুমরা উইকেট কটা পেয়েছে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বেশি উইকেট পেয়েছে কটা? 32টা উইকেট, মনে থাকবে, তিনি পেয়েছে। এটাও আমাদের পরীক্ষা আসতে পারে। আর এবারে প্যাট কামিন্স ছিল কি? অস্ট্রেলিয়া দলের কি অধিনায়ক? প্যাট কামিন্স। এবং জিতেছে কে? এই যে বিজেতাকে, খুব ইম্পর্টেন্ট, এই বিজেতাকে, এইটা জিতেছে কে? সুনীল গাভাস্কার ট্রফি 2024 জিতেছে কে? অস্ট্রেলিয়া, মনে থাকবে, অস্ট্রেলিয়া, খুব ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়া জিতেছে, ঠিক আছে। আর 2024 যেটা আমাদের কি হলো? 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ হয়ে গেল। সেখানে আমাদের জিতেছিল কে? জিতেছিল ভারত, ঠিক আছে। কাকে হারিয়ে ভারত জিতেছিল? ঠিক আছে। এবং ম্যান অফ দ্য সিরিজ কী হয়েছিল? ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিল? বিরাট কোহলি, মনে থাকবে, বিরাট কোহলি, যেন আমাদের গুলিয়ে যায় না, দুটো অপশান দেখে, ঠিক আছে। যেটা সুনীল গাভাস্কার ট্রফি হবে জসপ্রীত বুমরা, আর টি-20 ওয়ার্ল্ড কাপ হবে কোথায়? সেটা কি হবে? বিরাট কোহলি, মনে থাকবে, বিরাট কোহলি। এই বিষয়ে আমাদের নোট দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন, মারাঠা কেশরী পত্রিকার সম্পাদক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মারাঠা কেশরী পত্রিকার সম্পাদককে? সঠিক উত্তর আমাদের কি হবে? অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, দাদাভাই নৌরোজি, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের হবে বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক, মনে থাকবে, মারাঠা কেশরী পত্রিকা। এছাড়া এই সম্পর্কে আরেকটু জেনে রাখতে হবে যে এই গঙ্গাধর তিলক কি চালু করেছিল? গণপতি ও শিবাজি উৎসব, গণপতি ও শিবাজি উৎসব চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তিনি কি বলেছিলেন? হোম রুল লিগ, এটাও মনে রাখতে হবে, হোম রুল লিগ কত সালে? 1916 সালে, 1916 হোম রুল লিগ, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং তিনি বলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই। ভগৎ সিং কি জন্য বিখ্যাত? আমরা জানি ভগৎ সিং কি করেছিলেন? যে আমাদের স্যান্ডার্স 1929 যে লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা লাহোর ষড়যন্ত্র মামলা, স্যান্ডার্সকে তিনি হত্যা করেন, স্যান্ডার্সকে হত্যা করেছিলেন। কেন হত্যা করেছিলেন? ঠিক আছে, আমরা জানি যে তিনি সাইমন কমিশনের বিরোধিতা করার জন্য তিনি লাঠিচার্জ করেছিলেন, কার উপরে? ঠিক আছে, তার জন্য তিনি তার প্রতিশোধ হিসাবে, এবং তিনি মারা যান, তার প্রতিশোধ হিসাবে ভগৎ সিং এই স্যান্ডার্সকে হত্যা করেছিল, তার প্রতিবাদ, ঠিক আছে। এই লাহোর ষড়যন্ত্র মামলা 1929 তাকে ফাঁসি হয়েছিল, ঠিক আছে। এবং অরবিন্দ ঘোষ কি জন্য বিখ্যাত? আলিপুর বোমা মামলা, আলিপুর বোমা মামলা, মনে থাকবে, আলিপুর বোমা মামলা। এই আলিপুর বোমা মামলা এগুলো একটু নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যেমন কাকরি ষড়যন্ত্র মামলা 1925, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, কাকরি ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, এটা, ঠিক আছে, এটা হচ্ছে 1925 রামপ্রসাদ বিসমিল, এটা আমাদের পরীক্ষা অনেকবার এসছে, রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে। এগুলো একটু জেনে রাখতে হবে। দাদাভাই নৌরোজি আমরা জানি যে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত, বৃদ্ধ মানুষ, গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023 সালে কে পেয়েছে? এই বিজেতা চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দেখো 2023, 2024, 2022 তিনটে জেনে রাখতে হবে, ঠিক আছে। চিরাগ শেট্টি 2023 সালে পেয়েছে, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। আর আমাদের জানি 2022 সালে কে পেয়েছিল? 2022 সালে পেয়েছিল কে? শরৎ কমল। এই শরৎ কমল কোন খেলার সাথে? টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত, মনে থাকবে, 2022 সালে পেয়েছে। এবার 2024 সালে কে পেয়েছে? 2024 সালে পেয়েছে আমাদেরকে মানু ভাকের। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি শুটিং। আর কি জানি? গুকেশ পেয়েছে, ঠিক আছে,
তিনি দাবা খেলার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আর একজন কি আছে এই সম্পর্কে মনে রাখতে হবে, প্রবীণ কুমার। প্রবীণ কুমার, এই প্রবীণ কুমার পেয়েছে তিনি কোন খেলা? হাই জাম্প। তিনি হাই জাম্প। ঠিক আছে, এনারা কিন্তু সব 2024 সালে পেয়েছে, 2024 সালে যেন মনে থাকে। ঠিক আছে, আর প্রথম কে পেয়েছে? প্রথম মেজর ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছে? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ মনে থাকবে। ঠিক আছে, প্রথম পেয়েছে 1991-92 সালে। ঠিক আছে, প্রথম পেয়েছে বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, আনন্দ। এছাড়া আরেকটা প্লেয়ার কে আছে? হরমনপ্রীত। ঠিক আছে, একটু মনে রাখবে তিনি হকি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, হরমনপ্রীত। ঠিক আছে, এই বিষয়ে আমাদের ডিটেলস জেনে যেতে হবে। পরবর্তী, ভারতের প্রথম চিফ অফ দি ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। খুব পরীক্ষা আমাদের এসেছিল সেই সময়। প্রথম আমাদের চিফ অফ দি ডিফেন্স স্টাফ কে ছিল? বিপিন রাওয়াত। মনে থাকবে প্রথম কে ছিল? বিপিন রাওয়াত। তিনি কত সালে পদ্মবিভূষণ পুরস্কার পায়? খুব ইম্পর্টেন্ট, তিনি মারা যান। তিনি পদ্মবিভূষণ পুরস্কার কবে পেয়েছিলেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে। কত সালে হবে? 2024 সালে। মনে থাকবে তিনি কত সালে পেয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কার? 2024 সালে। ঠিক আছে, কারণ তিনি যেহেতু রিসেন্ট মারা গেছে, তো সেই জন্য তার নামটা খুব ইম্পর্টেন্ট। এবার এই বর্তমান চিফ অফ দি ডিফেন্স স্টাফকে, বর্তমান চিফ অফ দি ডিফেন্স স্টাফকে সিডিএস। ঠিক আছে, সিডিএস চিফ অফ দি ডিফেন্স স্টাফ কে আছে? আমাদের মনে রাখতে হবে অনিল চৌহান। অনিল চৌহান। ঠিক আছে, মনে থাকবে, এটা আমাদের আসতে পারে। এবং বর্তমান আর্মির চিফ অফ দি স্টাফকে, আর্মির চিফ কে আছে? উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী মনে থাকবে। বর্তমানে আর্মি চিফ অফ দি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী। আর বর্তমানে সিডিএস কে আছে? চিফ অফ দি ডিফেন্স স্টাফ অনিল চৌহান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার বিজেতা। ভারতীয় হিসেবে প্রথম ইন্টারন্যাশনাল, দেখো বুকার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, যেটা মনে রাখবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এগুলো যেন ভুলিয়ে যায় না, তিনটা আছে, ম্যান বুকার, ঠিক আছে, বুকার আর হচ্ছে কি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে প্রথম ভারতীয় হিসেবে গীতাঞ্জলি শ্রী। ঠিক আছে, গীতাঞ্জলি শ্রী মনে থাকবে। আর অরুন্ধতী রায় কি প্রথম ম্যান বুকার বিজেতা, প্রথম ভারতীয় ম্যান বুকার। এটা দেওয়া হয় কিসে? সাহিত্যে দেওয়া হয়। কিসে? সাহিত্যে দেওয়া হয়, মনে থাকবে। এবং পণ্ডিত রবিশঙ্কর কি প্রথম গ্রামী। ঠিক আছে, প্রথম গ্রামী। আর শঙ্কর কি গ্রুপ কি? আমরা জানি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড শঙ্কর গ্রুপ। ঠিক আছে, এবার জ্ঞানপীঠ পেয়েছে কে? এবার আমাদের জ্ঞানপীঠ 2023-24 জ্ঞানপীঠ কে পেয়েছে? আমাদের জানি কি আচার্য খুব ইম্পর্টেন্ট নামটা, আচার্য জগৎগুরু রামভদ্র, তাই তো, রামভদ্র। ঠিক আছে, এগুলো আমাদের মনে থাকে না, বারবার অপশন দেখে মনে চলে আসে। রামভদ্র আর কে পেয়েছেন? আর একজন গুলজার, মনে থাকবে গুলজার, ইনি পেয়েছেন 2023-24 সালে রিসেন্ট আমাদের যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ঠিক আছে, এই বিষয়ে আমাদের জেনে রাখতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সাথে কোন রাজ্যের বাংলাদেশের সীমানা নেই? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার এটা ধরো আসবে আমাদের লিখে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন। ভারতের সাথে মোট 5টি রাজ্যের সীমানা আছে। 5টি রাজ্যের সীমানা আছে বাংলাদেশে। কটি রাজ্যের? 5টি রাজ্যের সীমানা আছে। ঠিক আছে, কটি রাজ্যের? 5টি রাজ্যের। দেখো কি আছে? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। এর মধ্যে কোনটার নেই? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর বলো, এটা কি হবে? সঠিক উত্তর কি হবে সবাই বলো? এখানে আসামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মেঘালয়ের সাথে আছে। ঠিক আছে, তারপর আমাদের কি রয়েছে? মিজোরামের সাথেও রয়েছে। ঠিক আছে, সব কটি রাজ্যের সাথে আছে। আর একটা রাজ্যের সাথে কি আছে? পশ্চিমবঙ্গের সাথেও আছে। সবচেয়ে বেশি আছে আমরা জানি পশ্চিমবঙ্গের সাথে। আমরা পশ্চিমবঙ্গের সাথে সবাই জানি পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা আছে। কি আছে? বাংলাদেশের সীমানা। এই সীমানাটার নাম কি? এটা আমরা কি নামে পরিচিত? এই যে সীমানাটা, এই সীমানাটা 3 বিঘা করিডর, মনে থাকে জানো? 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর। ঠিক আছে, 3 বিঘা করিডর নামে এটা পরিচিত। ঠিক আছে, একটুখানি যদি আমরা ম্যাপটা দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো। একটুখানি শর্ট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের এখানে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, এই যে আমাদের এখানে আছে মেঘালয়, এটা হচ্ছে মেঘালয়। ঠিক আছে, এই যে এখানে আমাদের চলে গেল আসাম। ঠিক আছে, এই জায়গাটায় আমাদের রয়েছে কি? এখানে রয়েছে এই যে ত্রিপুরা, এখানে আছে ত্রিপুরা, এই জায়গাটায় ত্রিপুরা। ঠিক আছে, এটা বাংলাদেশ। ঠিক আছে, এই জায়গায় ত্রিপুরা আছে, এই ত্রিপুরার এর সাথে এখানে আর একটা আছে কি? মেঘালয়, ত্রিপুরা। ঠিক আছে, আসাম চলে গেল, পশ্চিমবঙ্গ, আসাম, এখানে আছে মেঘালয় 3 নম্বর, এখানে ত্রিপুরা 4 নম্বর, আর এই জায়গাটায় আছে আমাদের, ঠিক আছে, এখানে আমাদের টাচ হয়েছে কোথায়? এই জায়গা হচ্ছে মিজোরাম। এই জায়গাটায়, এই পজিশনটায় মিজোরাম।
ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে মিজোরাম। পরীক্ষাতে মিজোরামের রাজধানী কি? মেঘালয়ের একটা নকুরিত দেখা যায়, তার নাম কি? নন প্রেম উৎসব কোথায় পালিত হয়? ঠিক আছে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন মৌলটির সংকেত ডব্লু? কোন মৌলটির সংকেত ডব্লু? দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের পরীক্ষা আমাদের আসছে। এখানে হবে সঠিক উত্তর আমাদের কি হবে? সীসা, টিন, টাংস্টেন, রূপা। কি হবে সঠিক উত্তর? দেখো, আমাদের সঠিক উত্তর হবে টাংস্টেন। এই টাংস্টেনের সংকেত হলো ডব্লু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রূপোর সংকেত কি আমাদের আসতে পারে? রূপোর সংকেত কি হবে? রূপার সংকেত কি? রূপা আমরা জানি সোনা গয়না যেমন পরি রূপা। এই রূপার সংকেত কি হবে? এজি। মনে থাকবে এজি। টিনের সংকেত কি হবে? এস এন। সীসার সংকেত কি হবে? পিবি। পিবি। ঠিক আছে, আর একটা কি? সোনা। সোনাটা একটু মনে রাখতে হবে। সোনার সংকেত কি হবে? সোনা হবে এ ইউ। ঠিক আছে, এর পারমাণবিক ক্রমাঙ্ক 79। ঠিক আছে, আরেকটা কি আছে আমাদের? সীসা। সীসা তো পড়ে গেলাম। পারদ, খুব ইম্পর্টেন্ট। পারদকে কি বলা হয়? তরল ধাতু। পারদ কি? তরল ধাতু। পারদ হচ্ছে তরল ধাতু, মনে থাকবে, তরল ধাতু। পারদের সংকেত কি? এইচজি। মনে থাকবে। আরেকটা কি? পটাশিয়াম। এটা আমাদের পরীক্ষা আসে। পটাশিয়ামের সংকেত কি? পটাশিয়ামের সংকেত কি হবে? কে হবে। তাহলে এই বিষয়ে আমাদের কিছু সংকেত, কিছু পড়ে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পদ্মনাথ স্বামী মন্দির কোথায় আর কোন রাজ্যে অবস্থিত? দেখো, মন্দির রিলেটেড প্রশ্ন আমাদের আসছে। যেমন আমরা জানি জগন্নাথ মন্দির। ঠিক আছে, জগন্নাথ মন্দির কোথায় আছে? ঠিক আছে, কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির, তাই তো আমরা জানি কোথায় আছে? ঠিক আছে, ওড়িশাতে। তাই তো, ওড়িশাতে আছে। এবার বলেছি পদ্মনাথ স্বামী মন্দির কি হবে? পদ্মনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত হবে? আমাদের সঠিক উত্তর, সঠিক উত্তর আমাদের হবে কেরালাতে অবস্থিত। পদ্মনাথ স্বামী মন্দির কোথায় আছে? কেরালাতে। কেরালাতে একটা বিখ্যাত মন্দির আছে কি? শবরীমালা মন্দির। এটা আমাদের আগের ক্লাসে করিয়েছিলাম। শবরীমালা মন্দির, এটা কার, কোন ভগবানের উদ্দেশ্যে? ভগবান কি? ভগবান কোন ভগবানের উদ্দেশ্যে এই শবরীমালা মন্দিরটি? আয়াপ্পান। ঠিক আছে, ভগবান কি? আয়াপ্পান, মনে থাকবে। এবং কর্ণাটকের যে মন্দিরটা রয়েছে সেটা আমাদের জেনে রাখতে হবে। কর্ণাটকের মন্দিরটার নাম কি? বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ। ঠিক আছে, এগুলো বারবার আলোচনা করলে পরে আমাদের মনে থাকবে বিরূপাক্ষ মন্দির। ঠিক আছে, কোন দেবতার উদ্দেশ্যে ওটা জেনে রাখতে হবে। এই বিষয়ে একটা ক্লাস আছে আমাদের, দেখে নেবে। ঠিক আছে, এবং তামিলনাড়ুতে যেটা রয়েছে, তামিলনাড়ুতে যে ক্লাস মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে কি? মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দির। ঠিক আছে, আর কি? বৃহদেশ্বর। বৃহদেশ্বর মন্দির। ঠিক আছে, বৃহদেশ্বর মন্দির। তো এটা তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে মনে থাকবে এই বিষয়ে। কেরালায় শবরীমালা মন্দির, যেটা ভগবান আয়াপ্পান। ঠিক আছে, আর কি রয়েছে? পদ্মনাথ স্বামী মন্দির। কর্ণাটকে রয়েছে বিরূপাক্ষ। তামিলনাড়ুতে মীনাক্ষী, বৃহদেশ্বর মন্দির। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি সম্পর্কে কোন বিবৃতি সঠিক নয়? কোনটি সঠিক নয় বলেছে? ঠিক আছে, মনে থাকে যেন কোনটি সঠিক নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, আমরা হঠাৎ দেখে যেন টিক মেরে দেবো না। ঠিক আছে, এটা যেন বারবার মনে রেখো, এটা কিন্তু পরীক্ষায় আছে। সঠিকটা তার টিক মেরে দিই। দেখো, রাষ্ট্রপতি লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা সবাই নির্বাচিত হন, এটা ঠিক আছে। ইমপিচমেন্ট পদ্ধতিতে তাদের অপসারণ করা হয়, এটাও ঠিক আছে। এবং জরুরি অবস্থা জারি করতে পারেন, ঠিক আছে। জরুরি অবস্থা কোন প্রকার? 352, 356 আর 360, এটাও ঠিক আছে। বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর, এটা কি ঠিক আছে? আমরা জানি রাষ্ট্রপতি হতে গেলে বয়সের কোনো ঊর্ধ্বসীমা লাগে না। বয়সের কোনো ঊর্ধ্বসীমা লাগে? বয়সের কোনো সীমা নেই, এটা যেন মনে থাকে। বয়সের কোনো সীমা নেই। আর নিম্ন বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স, ন্যূনতম বয়স হতে হবে, ন্যূনতম বয়স কত হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে? খুব ইম্পর্টেন্ট, 35 বছর, মনে থাকবে। রাষ্ট্রপতি, রাজ্যপাল এগুলো যদি হতে হয় ন্যূনতম বয়স হতে হবে কত বছর? 35। ঠিক আছে, প্রধানমন্ত্রী হতে গেলে বয়স করতে হতে হবে? প্রধানমন্ত্রী হতে গেলে বয়স করতে হতে হবে 25 বছর, মনে থাকবে, 25 বছর। তাহলে এই বিষয়ে আমাদের সঠিক উত্তর কী হবে? বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর, এটা ভুল রয়েছে, এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হবে, আমাদের সঠিক যেহেতু বলছে কোনটা নয়, তাই এই ডি অপশান। পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীরের নতুন গভর্নর কে নিয়োগ করা হয়েছে? দেখো, জম্মু কাশ্মীর নতুন আমাদের কি হলো? বিধানসভার ভোট হয়ে গেল। ঠিক আছে, এই জম্মু কাশ্মীর নতুন গভর্নরকে নিয়োগ হলো। কি হবে? সবাই আমরা জানি ওমর আবদুল্লাহ করবে, তাই তো। ওমর আবদুল্লাহ কি? ওমর আবদুল্লাহ হচ্ছে মুখ্যমন্ত্রী। ওমর আবদুল্লাহ হচ্ছে মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। ঠিক আছে, এবং জম্মু কাশ্মীর নতুন গভর্নর কি হবে? মনোজ সিনহা, মনে থাকবে। প্রথম নতুন গভর্নর কি হবে? মনোজ সিনহা। কিছুদিন আগে মহারাষ্ট্রে ভোট হয়ে গেল, মহারাষ্ট্রের চিফ মিনিস্টারকে, মুখ্যমন্ত্রীকে, এগুলো আমাদের আসবে। মুখ্যমন্ত্রীকে, এটা হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, তাই তো, দেবেন্দ্র ফডনবিস। এবং এখানকার আমাদের গভর্নর কি আছে? এটা আমাদের জেনে রাখতে হবে। কী হবে? এটা কী হবে? রাধাকৃষ্ণন, সম্ভবত রাধাকৃষ্ণন। ঠিক আছে, এই বিষয়ে আমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে, ডিটেলস ক্লাস একটু দেখে নিতে হবে, গভর্নর নতুন রাজ্যগুলো যেগুলো হবে সেগুলো। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সালে 25শে জুন চালু হয়। এই ধরনের বিভিন্ন প্রকল্প খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। বিভিন্ন যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে,
একটু ভালো করে জেনে নাও, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সালে চালু হয়েছিল, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ডেটটা মনে রাখতে হবে, কত সালে চালু হয়, 2015 সালে, ঠিক আছে। এবং এই 2024 সালের 19শে নভেম্বর পর্যন্ত মোট কত বাড়ি নির্মাণ করা হয়েছে, ঠিক আছে। 2024 সাল হবে, মোট কত বাড়ি নির্মাণ করা হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে, কত বাড়ি নির্মাণ করা হবে। মোট নির্মাণ করা হবে 3.21 কোটি, তার মধ্যে নির্মাণ করা হয়েছে কত, এটা অলরেডি হয়ে গেছে 2.67 কোটি, ঠিক আছে। এই বিষয়টা পড়ে রাখবা। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান কবে সালে চালু হয়েছিল? স্বচ্ছ ভারত অভিযান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কত? 2014 সালে। কত? 2রা অক্টোবর মাসে হয়েছিল, অক্টোবর, ঠিক আছে। অক্টোবর কত? 2 অক্টোবর, অক্টোবর OCTO, ঠিক আছে, অক্টোবর মাসে। এই 2রা অক্টোবর কি অহিংস দিবস, আন্তর্জাতিক, তাই তো। এছাড়া একটু মনে রাখতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ সেই সময়কার যদি কোনো থাকে, জনধন যোজনা, এটা আসতে পারে 2014 সালে হয়েছিল, জনধন যোজনা, ঠিক আছে। এটাও 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী করেছিলেন, ঠিক আছে। আর কোনো কিছু যদি খুব ইম্পর্টেন্ট কিছু জানা থাকে সেগুলো আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। উজ্জ্বলা যোজনা কোন বিষয়ে, এরকম আসতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বাস্কেটবল খেলার কেন্দ্রীয় যে লাইনকে কি বলা হয়? দেখো, বাস্কেটবল খেলার কেন্দ্রীয় লাইন, ঠিক আছে। বাস্কেটবল আমরা জানি কজন খেলা হয়, কজন প্লেয়ার বাস্কেটবল খেলায়? বাস্কেটবল 5 জন প্লেয়ার। প্লেয়ার কজন? বাস্কেটবলের প্লেয়ার কজন? 5 জন, তাই তো। ভলিবল কজন খেলা করে? ভলিবল, ভলিবল, ভলিবল কজন? 6 জন, তাই তো। ভলিবল কজন? ভলিবল 6 জন, 6 জন তো ভলিবল, ভলিবল 6 জন। আর কি আছে? খোখো, খোখো কজন? খোখো 9 জন। কবাডি কজন? কবাডি 7 জন। আর রাগবি ফুটবল, রাগবি ফুটবল কজন? রাগবি ফুটবল হচ্ছে 15 জন, যার মনে থাকে, এটা আমাদের ভুল হতে পারে। রাগবি ফুটবল। আর এমনি ফুটবল বা ক্রিকেট বা হকি কজন? এগুলো সব 11 জন, ঠিক আছে। আর টেনিস খেলা হয় 1 জন বা 2 জন মিলে। এবার বলছি বাস্কেটবল খেলার কেন্দ্রীয় যে লাইন আছে, এই যে বাস্কেটবল আমরা জানি এই ধরনের কোর্ট থাকে, তাই তো। কোর্টে খেলা হয় বাস্কেটবল, এরকমভাবে, এরকম সেই বল মারা হয়, তাই তো। এইভাবে জাল থাকে, এখানে এইভাবে বল মারা হয়, তাই তো। এইভাবে যে খেলার যে এই যে মিডিল লাইন থাকে একটা, এই মিডিল লাইনকে বলা হচ্ছে কেন্দ্রীয় যে লাইন থাকে, এই কেন্দ্রীয় লাইনকে কি বলা হয়? ব্যাক কোর্ট, ফ্রি থ্রো সার্কেল, মিড কোর্ট লাইন কোনোটিই নয়, ঠিক আছে। তাই সঠিক উত্তর এখানে আমাদের হবে, এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে ব্যাক কোর্ট, ঠিক আছে। এটা সঠিক উত্তর হবে ব্যাক কোর্ট, মনে থাকবে। সঠিক উত্তর হবে ব্যাক কোর্ট। এবং বিভিন্ন খেলার খেলোয়াড় সম্পর্কে একটু জেনে রাখতে হবে, বিভিন্ন কোর্টের নাম, ঠিক আছে। যেমন বক্সিং খেলা হয় কোথায়? বক্সিং খেলা হয় রিংয়ে, ঠিক আছে। ক্রিকেট খেলা হয় কোথায়? ক্রিকেট খেলা হয় কোথায়? পিচে, পিচে, ঠিক আছে। আরও আছে বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্ন, এগুলো আমাদের জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের ন্যাশনাল পার্ক থেকে পরীক্ষা আমাদের আসে, ন্যাশনাল পার্ক থেকে, ঠিক আছে। দেখো, ন্যাশনাল পার্ক মোট ভারতে কটি আছে? মোট কটা? 106টি। শেষতম বা বর্তমানে 106তম কোনটি? এটা আমাদের একটু জেনে যেতে হবে, ঠিক আছে। এখানে বলেছি বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি, কী হবে সঠিক উত্তর? সবাই আমরা জিম করবেট করবো, কিন্তু জিম করবেট হবে না, এটা সঠিক উত্তর হবে হেমিস। হেমিস কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত, আমাদের জেনে রাখতে হবে, লাদাখে অবস্থিত, ঠিক আছে। জিম করবেট কোথায় আছে? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, ঠিক আছে। এটা যেন মনে থাকে। তাহলে আমাদের শেষ যেটা রয়েছে 106তম, সেটা কি? রায়মনা, রায়মনা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। রায়মনা ন্যাশনাল পার্ক, এটা আমাদের লাস্ট 106তম 2021 সালে এটা আমাদের এসছে, ঠিক আছে। 2021 সালে। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আসামে অবস্থিত, আমাদের আসতে পারে পরীক্ষায়। রায়মনা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। আর সবচেয়ে ক্ষুদ্রতম কী হবে? এই ক্ষুদ্রতম হবে গ্রেটওয়ে আর্টস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ক্ষুদ্রতম হবে গ্রেটওয়ে আর্টস ন্যাশনাল পার্ক বা সাউথ বটন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এই দুটো নামে আমাদের পরীক্ষায় আসতে পারে। আর নাগার্জুন সাগর, এই জিম করবেট কি? জিম করবেট হচ্ছে প্রথম, আমাদের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট। কত সালে হয়েছিল? 1936। কত সালে? 1936, সেটা যেন মনে থাকে। আর নাগার্জুন সাগর কোথায়? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মনে থাকবে, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে কি বলে? এই ধরুন দেখো, ভাইরাস আমাদের রিসেন্ট দেখা গেছে, ঠিক আছে। কোন ভাইরাস রিসেন্ট আমরা দেখতে পেয়েছি? চীনে করোনা ভাইরাস, তো খুব ইম্পর্টেন্ট। করোনা ভাইরাস এর পুরো নাম, এই বিষয়ে আমাদের পড়ে যেতে হবে। করোনা ভাইরাস থেকে প্রথম কোথায় দেখা গিয়েছিল, এর উপসর্গ কী ছিল? তাই দেখো, ঠিক আছে। এবার ভ্যাকসিনগুলো কী ছিল? দেখো, ভাইরাস সম্পর্কিত বিদ্যা কী বলে? এটা আমাদের রিজনিংয়ের ক্ষেত্রেও কাজে লাগে। কেমন? পরীক্ষায় আমাদের দেবে যে
এখানে বলে দেবে এই ভাইরাস সম্পর্কিত বিদ্যা হলো ভাইরোলজি, ঠিক আছে, পরীক্ষায় কেমন আসবে, ভাইরোলজি ইজ টু ভাইরাস, ঠিক আছে। দিয়ে আমাদের প্রশ্ন আসবে রিজনিংয়ের ক্ষেত্রে অঙ্কোলজি, অঙ্কোলজি ইজ টু কী হবে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কী হবে, ক্যান্সার, কারণ ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে বলা হচ্ছে ভাইরোলজি, আর অঙ্কোলজি কি, অঙ্কোলজি হলো ক্যান্সার সম্পর্কিত বিদ্যা, মনে থাকবে ক্যান্সার সম্পর্কিত বিদ্যা হলো অঙ্কোলজি। তাহলে এখানে আমাদের হিস্টোলজি কি, হিস্টোলজি হচ্ছে সেল বা কোষ সম্পর্কিত বিদ্যা, মাইক্রোলজি কি, মাইক্রোলজি হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা, আর কসমোলজি কি, মহাবিশ্ব সম্পর্কিত বিদ্যা, এই আমরা পড়ে যেতে হবে। আর পেডোলজি কি, পেডোলজি হলো আমাদের মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, মনে থাকবে মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা। পরবর্তী প্রশ্ন, কোন দেশ আন্তর্জাতিক বায়ুসেনা অনুশীলন তারং শক্তি 2024 আয়োজন করেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই ধরনের রিসেন্ট যেগুলো আমাদের হবে সেগুলো একটু মনে রাখতে হবে। এই দেখো তারং শক্তি 2024 আয়োজন করেছে কে, ভারত, আমেরিকা, ফ্রান্স, জাপান। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে আমাদের ভারত, মনে থাকবে। এছাড়া রিসেন্ট কিছু আমাদের নৌ মহড়া হয়েছে, সেগুলো আমাদের জেনে যেতে হবে, ঠিক আছে। আমাদের রিসেন্ট ক্লাস কিছু দেওয়া আছে সামরিক মহড়া সম্পর্কিত, ওগুলো একটু আমরা ভালো করে পড়বো, কারণ ওখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, মনে থাকবে। তাহলে ভালো করে ক্লাসটা তোমরা রিভাইজ করো, বারবার এই ধরনের কোশ্চেনগুলো রিভাইজ করো, এগুলোই পরীক্ষায় তোমাদের আসবে 100%, এর বাইরে কোনো কোশ্চেন তোমরা লিখে দিতে পারো, এই ধরনের প্রশ্ন তোমাদের 100% এই টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায়, আসবে, ঠিক আছে। তোমরা লিখে রাখো, এই ধরনের কোশ্চেন বারবার প্র্যাকটিস করো, এগুলো তোমরা পরীক্ষায় পাবে। এবং ডেসক্রিপটিভ ক্লাসগুলো দেখতে হবে এর বিষয়ে, অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট করো যে কোনো জিনিস যদি কোনো কিছু লেখা যদি ভুল থাকে, কোনো জায়গায় হয়তো বোঝা দিকে আমার ভুল মিস্টেক করতে হতে পারে, সেগুলো তোমরা কমেন্ট করো, কমেন্টে জানাও, ঠিক আছে। কমেন্ট করো, অবশ্যই সবাই কমেন্ট করো এবং লাইক এবং শেয়ার করো, নাহলে কিন্তু এইভাবে ক্লাস আর দেওয়া যাবে না, ঠিক আছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে, ঠিক আছে। কমেন্ট করো, বিভিন্ন প্রশ্ন বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমি যে বললাম যে আন্ডার-19 এবার ক্রিকেট এশিয়া কাপ কোথায় হলো, এই কোন দেশে হয়েছে, কোন দেশ জয়লাভ করেছে, এগুলো তোমরা জানাও, বিভিন্ন ধরনের রিলেটেড কোনো যদি কিছু আমাদের জ্ঞান থাকে অবশ্যই জানতে হবে, আলোচনার মাধ্যমে আমরা শিখতে পারবো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।